নয়াপাড়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মধ্যপুর উপজেলার সাবেক বিএনপি যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই আজাদ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় মা বোনেরা, মুরব্বিয়ান এবং সামনে উপবিষ্ট সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি যখন গরিব মানুষগুলার দিকে তাকাই, আমি শুধু একটা কালার দেখি, সেটা হলো সাদা কালার। এই কথাটা আমি কেন বললাম? এই যে আজকে যে মা বোনরা আসছেন অধিকাংশই অত্যন্ত, বা ভাইরা যারা আসছেন অধিকাংশই অত্যন্ত গরিব এবং অসহায় পরিবারে। আমার যে কোনো সভায়, যে কোনো মত বিনিময় সভায়, যে কোনো জনসভায় আমরা সবসময় গরিব মানুষদের একটা বড় রকমের উপস্থিতি দেখতে পাই, এবং আমি তাদের মধ্যে একটা কালারই দেখি, বললাম যেটা সাদা কালার। আমি তাদের মধ্যে বিএনপি যেমন দেখি না, আওয়ামী লীগও দেখি না, জামাত ইসলাম দেখি না, জাতীয় পার্টি দেখি না, এনসিপি দেখি না। কেন দেখি না? কারণ বড় লোকেরা কি করে বারবার রং পাল্টায়, দল পাল্টায়, অবস্থানের পরিবর্তন করে, কোন দিকে একটু সুবিধা ওদিকে ঘোষ মারে, বুঝলেন নাই? বেঈমানি করতে তাদের এক মুহূর্ত সময় লাগে না। যাকে সর্বক্ষণের সাথী বলা হয়, এই রকম মানুষ আমি দেখেছি আমার স্বল্পদিন অভিজ্ঞতায়। মুহূর্তের মধ্যে তারা বলে কি আমার শরীর খারাপ, তারা বলে আমার আজকে ভালো লাগতেছে না, আজকে আমার এইটা হয়েছে, আজকে আমার সেইটা হয়েছে। আমার প্রশ্ন, এই গরিব মানুষগুলো যদি এত কষ্ট করে আমার প্রত্যেকটা মিটিং এ শতে হাজারে হাজারে উপস্থিত হইতে পারে, তাহলে আমি তাদের মধ্যে কি কালার দেখি বলেন? এই জন্যেই আমি তাদের মধ্যে সাদা কালার দেখি, এবং এই জন্যেই তারা যেহেতু সহজ সরল, সহজেই মানুষকে বিশ্বাস করে। ওই যে একজন গরিব মানুষ বলে গেল, কি বলে গেল? যে প্যান্ট শার্ট পরা মানুষগুলা বারবার ভালো ভালো কথা বলে, কিন্তু তাদের সাথে কাউডারি বাটপারি করে। কথাটা সত্য, কথাটার অনেক সত্যতা আছে। তার মানে এই না যে সকল প্যান্ট শার্ট পরা লোকই বাটপার, এইটা আবার আমি মানি না ব্যক্তিগতভাবে। কিন্তু অনেকেই এইরকম, ওনারা তো ওনাদের জীবন দিয়েই বুঝতেছেন জিনিসটা। না হলে এই স্বাধীনতার 54 বছর পরে এত রাস্তাঘাট হইল, এত ব্রিজ কালভার্ট হইল, আমার পোলার তো ভালো একটা চাকরি হইল না, আমার মেয়ের তো একটা ভালো চাকরি হইল না। এখনো তো আমার ছেলেটা, আমার মেয়েটা চাকরি খুঁজলে পায় কি? দারোয়ানের চাকরি। চাকরি খুঁজলে পায় কি? ওই মেস ওয়েটারের চাকরি। চাকরি খুঁজলে পায় কি? স্লোগান দেওয়ার চাকরি, অমক ভাই জিন্দাবাদ, তমক ভাই জিন্দাবাদ। আমাদের মধুপুরে, তাই না? ধনবাড়ি তো তাই হয়, ধনবাড়ি তো তাই। আগে নাকি ধনবাড়িতে খুব কারেন্ট থাকতো, আমাদের থাকতো না, এরকম শুনতাম আর কি। সত্য মিথ্যা জানি না, হ্যাঁ বুঝি নাই। কারেক্ট না? ঠিক আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে গরিব মানুষের কালার একটাই,
আমার অনুরোধ, আমরা যারা বিভিন্ন বর্ণের মানুষ, দয়া করে গরিব মানুষকে বারবার বিএনপি আওয়ামী লীগ বানাবেন না, বারবার জামাত এনসিপি বানাবেন না, জাতীয় পার্টি বানাবেন না। তারা গরিব। একটা গরিব মানুষের নাকি একটা ভিজিএফ কার্ড দিতে জিজ্ঞাসা করা হয় ভোটটা কারে দিছিল, জিজ্ঞেস করে না, জিজ্ঞাসা করা হয় ভোটটা কারে দিছিল। ভাই, ভিজিএফ কার্ড সরকারি টাকায় হয়। সরকারি টাকা মানে আমার আপনার সকলের টাকা, এই গরিব মানুষের টাকা ওইখানে আছে। এই কথা জিজ্ঞেস করার রাইট কারণ নাই যে কে কোন বর্ণের, কে কোন দল, কে কোন কি, এইটা জিজ্ঞেস করার রাইট কারণে আছে নাই। ভিজিএফ কার্ড যদি গরিব মানুষের জন্য হয়ে থাকে, দয়া করে তার দল মত জিজ্ঞেস করেন না। অন্যায় বললাম হয়েছে আমি? অনেক আমার খুব ডেডিকেটেড যারা কর্মী তারাও মাইন্ড করবে না, কারণ তারা তো বিএনপি করে, ঠিক না? তারাও মাইন্ড করবে না, কারণ তারা গত 13 মাসে ঘুরা এই জিনিসটা দেখছে যে কর্নেল সাহেবের কাছে কেউ সাহায্যের জন্য আসলে উনি কোনদিন জিজ্ঞেস করে না তো কিসে ভোট দিছ, তোমার বাবার নাম কি, তোমার বাবার ধর্ম কি, ঠিক না? তারাও এটা মাইন্ড করবে না। আমার অনুরোধ অন্যান্যদের কাছে, যাদের কাছে দায়িত্বটা আছে, দয়া করে গরিব মানুষের মধ্যে রং খুঁজতে যাবেন না। এরা সব সাদা মনের সহজ সরল মানুষ। ভিজিএফ কার্ড, এই সুবিধা কার্ড, বৃদ্ধা কার্ড, শুধুমাত্র সে দরিদ্র কিনা, শুধুমাত্র সে বৃদ্ধা কিনা, শুধুমাত্র এই একটা জিনিস যাচাই করেই যেন দেয়া হয়। আর গরিব মানুষ সাহস পায় না, আসলে ঠিক না, সাহস পায় না, কোন জায়গায় সাহস পায় না। সাহস পায় না বলে যখন যে দল ক্ষমতায় থাকে হয়তো বা তারা ওই দলের পক্ষে জিন্দাবাদ দিছে, ভবিষ্যতেও দিবে, দিতে বাধ্য হয়। তারা এই তকমা দিয়া তাদের ন্যায্য অধিকার থেকে কোনদিন কাউকে বঞ্চিত করা যাবে না। আমরা এসে গেছি, আমরা এসে গেছি, এই গরিব মানুষগুলাকে আমরা সংগঠিত করতেছি এই একটাই উদ্দেশ্যে, যাতে তাদেরকে কেউ রং মাথায় দেয়া বলতে না পারে এটা অমক, এটা অমক, এটা অমক। একটাই জিনিস দেখবো, সে গরিব কিনা। তাহলে গরিব দেওয়া, তকমা দেওয়া, অমক পার্টি করছে, অমকরে ভোট দিছে, এগুলা বলার আর কোন স্কোপ রইল না ইনশাল্লাহ। এই ব্যাপারে কি আপনারা একমত আছেন সবাই? আমি জানি এখানে বিএনপি বেশিরভাগ, আপনারা কি একমত আছেন? আমার কর্মীরা কি একমত আছেন? কে কি একমত আছেন হাত উঠান দেখি। আজকে থেকে আমরা এই ঘোষণায় দিলাম, গরিবের প্রাপ্য সুবিধা দল মত নির্বিশেষে দিতে হবে। এই লক্ষ্যে আমরা কাজ করব। আর পরবর্তী যে লক্ষ্যে আমরা কাজ করব সেইটা হলো এই গরিব মানুষদের কিভাবে একটু ভালো করা যায়, একটু ধনী করা যায়। আমি মিথ্যা আশ্বাস দেব না যে আমরা ক্ষমতায় আসলেই, বিএনপি ক্ষমতায় আসলেই আপনাদের সবাই বড় করাই দেব। এই মিথ্যা আশ্বাস আমি দিতে পারি না, দিব না। এটা আমার নেতা আমাকে দিতে বলেন নাই। বাট যেইটা আমরা দিব, এখন যে অবস্থায় আছেন সেইটার যেন একটা পরিবর্তন আছে। আপনি অনেকে যাদের বয়স চলে গেছে, উনি চাইলেই নতুন করে কিছু হইতে পারবেন না, কিন্তু আমরা যেটা এনশিওর করতে চাই আপনার সন্তানদের ভবিষ্যৎটা যেন একটু ভালো হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এইখানে সবাই তাদের বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছেন না? কার কার বাচ্চারা স্কুলে যায় হাত উড়ান দেখি। সবার না, সবার না।
এটা অত্যন্ত দুঃখজনক যে সবার বাচ্চা স্কুলে যাওয়া যাচ্ছে না। এটার কারণটা আমরা জানি, কারণ হাতে পায়ে একটু বাড়লেই রিক্সাটা ধরায় দেই, অথবা বাবার সাথে ওই হয়তো যেখানে কুলি মজুরি কাজ করে সাথে নিয়ে যাই। কেন নিয়ে যাই? কারণ বর্তমান যে ইনকামটা হয় একার ইনকামে তো চলে না, ঠিক না? তাহলে ইনকামটা আসলে বাড়াইতে হবে। বৃষ্টিতে সমস্যা হচ্ছে, আর একটু বলবো, খালি আমার প্ল্যানটা বলি। এইবার এসএসসি রেজাল্ট দেখছেন না? এসএসসি রেজাল্ট দেখছেন তো সবাই, এইচএসসি রেজাল্ট দেখছেন। কি হয়, আমাদের বাচ্চারা শহরের বাচ্চাদের সাথে পারে না, অর্ধেকটা ফেলই করে, বাকি অর্ধেক যারা পাসও বা করে জিপিএ 5 পায় কম, খুবই কম। কার কার বাচ্চা এসএসসি বা এইচএসসি তে জিপিএ 5 পাইছে একটু দয়া করে হাত উঠান দেখি, পার্সেন্টেজটা আমি দেখতে চাই। আরেকটু উঠান, দেখেন মাত্র 3-4 জন মানুষ আছেন হাজারের উপরে। ওকে, ধন্যবাদ। 3 থেকে 4 জন। তাহলে বাকিদের খবর কি? হয় ফেল, হয় ফেল। আমি তো ফেল করে বাবা মাকে হাত উঠে লজ্জা দিব না। হয় ফেল অথবা রেজাল্ট হলো কি 2, 2.5, 2.5, 3, 4 পর্যন্ত। এই তো, এর পরেও আমরা ওদেরকেই জোর করে পাঠাই, যাও কলেজে পড়ো 2 বছর, এরপরে বলে অনার্স মাস্টার্স করো আরো 4 আর 5 বছর। 7টা বছর সময় আমরা নষ্ট করি। আমি এই সময়টা যাতে নষ্ট না হয়, কারণ যাদের ব্রেন খারাপ আল্লাহর তরফ থেকে দেয় নাই, এদেরকে যতই আমি অনার্স মাস্টার্স করাই ওরা কোনোদিন বিসিএস ক্যাডারে হবে না। হবে? হয় নাকি? মধুপুর ডিগ্রি কলেজ থেকে কয়টা হয়? হিস্ট্রিতে কয়টা হয়েছে দেখান তো, যে মধুপুর ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স পাস করছে এবং বিসিএস এর চান্স পাইছে, কয়টা আছে দেখানো? খুবই কম। হইলে সেটা মিরাকল, তাই না? তাহলে সেটা যেহেতু হচ্ছে না, আমি ওই লাইনে তাদেরকে নিব না। কারণ অনার্স মাস্টার্স এইসব জায়গাতে পাস করে অথবা এসএসসির পরে পড়াশোনা বন্ধ করে দিয়ে যে সমস্ত চাকরি পায়, যে সমস্ত কাজ পায়, সেগুলোতে বেতন হয় 20 থেকে 25,000, ঠিক কিনা? আর যারা ভিটাবাড়ি বিক্রি করে সুদে টাকা নিয়ে দেশের বাইরে যায় কোন রকমের কারিগরি দক্ষতা ছাড়া, তারা দেশের বাইরে গিয়ে কি করে? তারা দেশের বাইরে ধরেন একটা 5 স্টার রেস্টুরেন্টে চাকরি পাইলো, ও যে কাজটা পায় সেটা হইলো ধোয়া পেটলার কাজ, অথবা একটা দারোয়ানের কাজ, অথবা ধোয়া মশার কাজ। এই ধরনের কাজে বেতন পায় কত? সর্বোচ্চ 50,000 টাকা মাসে বেতন পায়। এই 50,000-এর মধ্যে 30,000 টাকা তো নিজেরই লাগে, ঠিক না? বাড়িতে পাঠাইতে পারে সর্বোচ্চ মাসে 20,000। কেন লোনই শোধ করবে? বাড়ি বেড়ে যেটা বিক্রি করছিল ওইটাই আবার কিনবে, নাকি বউ বাচ্চা পালবে, নাকি বাবা মারে পালবে, নাকি বাচ্চার স্কুলে পাঠাবে? সমস্যায় পড়ে যায় না? আমি যেটা করতে পারি, যেটা সুযোগ আছে আমাদের, এই মানুষগুলাকেই যারা এখন দেশের বাইরে গিয়ে অড জব করে, কম বেতনের চাকরি করে, বা দেশের ভিতরে অল্প বেতনের চাকরি করে, এই জনবলটাকে, এই যুবক যুবতীদেরকেই আমি কারিগরি শিক্ষায় শিক্ষিত করব, সাথে তাদেরকে একটা বিদেশি ভাষাও শিখায় দেওয়া হবে। এই মডেলের ধনবাড়ি মধুপুরে কমপক্ষে 5টা 10টা কারিগরি কলেজ আমরা করব ইনশাআল্লাহ। এইটা কেন দরকার? এইটা কেন দরকার? এইটা এখন আমি বলি। এইটা দরকার হলে আপনাদের আয় বাড়ানোর জন্য, কারণ আমি ওই লাইনে পড়াবো না যে লাইনে পড়ে আরো উচ্চ শিক্ষিত বেকার তৈরি হয়। এরা কি খেতে যেতে পারবে? এরা কোনো কিছু করতে পারে না, পালায় পালায় গিয়ে ঢাকায় গিয়ে অটো চালায়,
গুন্ডা চালায়, উবার চালায়, এই সমস্ত কাজ করে। আর দেশের বাইরে গিয়া ম্যাথরের কাজ করে। কার জন্য? বৃদ্ধ বাবা মার জন্য, অসহায় বউর জন্য, বাচ্চার জন্য, তাই তো? ওখান থেকে কেউ কাউকে চিনে না, সব ধরনের কাজ করে। এদেরকে আমরা সুযোগ বঞ্চিত করে এই ধরনের একটা অবস্থার মধ্যে ফেলে দিচ্ছি। আমরা এই যে 90% যারা জিপিএ কম পায় তাদের নিয়ে কোনো পরিকল্পনা করি না। 90% যুবক যুবতীদেরকে পরিকল্পনা বাইরে রেখে আপনি যত উন্নয়ন পরিকল্পনা করেন, দেশের মানুষের অন্তত কোনো লাভ হবে না। হবে? এই জন্যেই কারিগরি শিক্ষাটা দরকার। ওই যে বললাম, ওই যে ছেলেটা দেশের বাইরে গেছে, ওই রেস্টুরেন্টে যাবে, বাবুর্চির প্রশিক্ষণ নিয়ে যাবে। 5 স্টারের বাবুর্চি যে প্রশিক্ষণটা আছে ওইটা নিয়ে যাবে, ওই ভাষাটাও শিখে যাবে। এরপরে যখন ওই রেস্টুরেন্টে চাকরি করবে, হবে কি? বাবুর্চি হবে না, শেফ হবে না, হেড শেফ হবে অথবা স্টেজ শেফ হবে। বেতন হবে মিনিমাম 1.5 লক্ষ টাকা। তাইলে কি হলো? ও যদি 50,000 টাকাও নিজে খরচ করে, গ্রামে আরো 1 লক্ষ টাকা মাসে পাঠাতে পারবে না। এই টাকাটা কার ঘরে ঢুকলো? এই গরিব মা বাবার কাছে তো আসলো, নাকি গরিব স্ত্রীটার কাছে তো আসলো। এখন সে বউ বলতে পারবে, বাচ্চারাও ভালো স্কুলে দিতে পারবে, বাবা মাকেও বৃদ্ধ বয়সে শান্তিতে মরার ব্যবস্থা করতে পারবে, নাকি? এখন তো বউ বললে বাচ্চারা ছেড়ে দেয়, বাচ্চা বললে মা বাপরে ছেড়ে দেয়, মা বাপ বলতে গেলে বউ বাচ্চা ছেড়ে দেয়। এই হয় না, ব্যালেন্স করতে পারে না। এই একটা কাজ শুধুমাত্র করলে, অনেক আগেই এটা করা উচিত ছিল আমাদের। আজকে চায়না বলেন, ভিয়েতনাম বলেন, তারা বহু আগে থেকে এটা বুঝতে পারছে যে সবাইরে জজ ব্যারিস্টার বানানো যাবে না, সকলকেই জজ ব্যারিস্টার বানানোর প্রয়োজনীয়তাও নাই আছে। সবাই যে জজ ব্যারিস্টার হয়, এই পানির বোতলটা কে বানাবে? এই মাইকটা কে বানাবে? এই ড্রেসটা কে বানাবে? এই টিস্যু বক্সটা কে বানাবে? আমার সামনে গুলো বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। দেশের বাইরে অনেক দেশে মানুষ বৃদ্ধ হয়ে গেছে, কারণ ওরা অনেকে বিয়েও করে না, বাচ্চা কাচ্চাও নাই, বৃদ্ধ হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই। ওরা লোক খোঁজে, নার্স খোঁজে, এগুলাকে বলে কেয়ার গিভার, মানে সেবক, সেবাদানকারী। ছেলেরও প্রয়োজন, মহিলাদের জন্য মহিলাও প্রয়োজন, ঠিক কিনা? ওদের তো নাই। ওই সব কাজে আমরা যদি নার্সিং প্রশিক্ষণ দিই, যদি আমেরিকায় পাঠাই, কানাডায় পাঠাই, তাহলে ইংরেজি ভাষাটা যে শিখাই দিই, যদি জাপানে পাঠাই, যদি জাপানি ভাষাটা শিখাই দিই, ওইখানে গিয়ে বেতন পাবে কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা। এই টাকাটা তো বাংলাদেশে আসবে, নাকি? শুধু কি দেশের বাইরেই? এই ধরনের দক্ষ জনবল যদি দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়, তাহলে কি হবে? তাহলে দেশের ভিতরে অনেক বিদেশি বড় বড় ফ্যাক্টরি বাংলাদেশে কারখানা খুলবে না, খুলবে না। আমি একটা উদাহরণ দিই, সব জায়গায় আইফোন আমেরিকান কোম্পানি, ফ্যাক্টরিটা কোথায়? চায়নাতে। কেন ওইখানে? কারণ ওইখানে একজন মেয়েগুলা সুন্দর সাদা সাদা ড্রেস পরা এই জিনিসগুলা বানায় তো মেশিনে, ঠিক কিনা? ওই মেশিনটা কেমনে চলে, তাহলে এটা শিখতে হবে। এইটাকে আমার মা বোনরা শিখতে পারবো না, এইটাকে আমার ভাইয়েরা শিখতে পারবো না, গাড়ির পাঁচটা কেমনে বানায় শিখতে পারবো না। ধোলাই তাহলে তো আমরা বানাই ফেলাই না, কোনো শিক্ষা ছাড়াই। তাহলে বাংলাদেশে একটা তো বড় আকারে ধোলাই ফেলা আমরাই বানাতে পারি কিনা বলেন? খালি দরকার কি? ওই যে বললাম কারিগরি শিক্ষা। তাহলে কারিগরি শিক্ষা কেন দরকার বুঝছেন? সবাই যখন কারিগরি শিক্ষিত হয়ে এখনকার থেকে 5 গুণ আয় করবে। এই যে এখানে যে দোকানটা পিছনে হচ্ছে টঙের দোকান, এখন যদি ও মাসে 10,000 টাকা লাভ করে, তখন ওরও আয়টা বেড়ে মাসে 50,000 টাকা হবে না? হবে কিনা বলেন? আনারস বাগানে যে কাজ করে তারও ইনকামটা 5 গুণ বাড়বে। কেন? আপনার আমার পকেটে যখন টাকা সব, এটা
টাকা থাকলেই আপনার বিভিন্ন কিছু করতে ইচ্ছা করবে, হবে না? হবে কিনা? টাকা থাকলেই আপনার ছেলেকে আগে চিপস চাইলে ধমক দিতেন, যা কথা বলতেন মিথ্যা আশ্বাস যে আগামীকাল দিব। বউ চুরি চাইলে বলতাম আগামী ঈদে দিব। নতুন শাড়ি চাইলে বলতাম এইটাও আগামী ঈদে দিব। এক ঈদে দিয়া আবার আরেক ঈদ পর্যন্ত ওয়েট করতে হয়। ইনকামটা যখন বাড়বে, বউ চাওয়ার সাথে সাথে বা না চাইতেও সারপ্রাইজ গিফট হইতো দেওয়া শুরু করবো, নাকি দেওয়া শুরু করবো না? তাহলে আমাদের সন্তানরা তো খারাপ না, এদের যদি আয় থাকে এরা কোনোদিন বৃদ্ধ বাবা মাকে রাস্তায় ফেলে দিবে না, ঠিক কিনা? সেই জিনিসটা আমরা বাংলাদেশে করবো তো অবশ্যই। সবার আগে ধনবাড়ি মধুপুরে একটা মডেল হিসেবে আমরা গড়ে উঠতে চাই। এই কারিগরি শিক্ষা যে দরকার, এইটা কি সবাই এখন বুঝতে পারছেন কেন দরকার? কারণ এইটা ছাড়া যতই স্লোগান দেন আমার পাশে অন্য কারো পাশে, আপনাদের অবস্থান এখনকার থেকে কোনো পরিবর্তন আসবে না। এটা দরকার, সবাইকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? কে কে বুঝছেন হাত উঠান দেখি। ধন্যবাদ, সবাই বুঝতে পারছেন। তাহলে এই জিনিসটা আমি করতে চাই। এই জিনিস একটা ভালো কাজ না? এই জিনিসটা আমি করতে চাই, নির্বিশেষে এমপি হইলেও করব, না হইলেও এটা আমি করতে চাই। না হইলে কিভাবে করবো? না হইলে যেভাবে করার একটাই পথ, সেইটা হলো যদি আপনারা এই দাবিটা যেটা বলছেন যে বিশ্বাস করছেন না, এই দাবিটার ব্যাপারে যদি আপনারা সোচ্চার হন, মনে করেন আমি এমপি না, বাট আমি কখনো তো মানুষের জন্য কাজ করবো, ঠিক কিনা? আমি মাইকিং করবো, তারেক রহমান সাহেব যদি মধুপুর কোনদিন আসে, রানী ভোগের মাঠে অথবা শহীদ মাঠে আসবে নাকি, এখান থেকে খুব একটা দূর না। আমি মাইকিং করব, আমি ব্যানার বানাই দিব, আমি পোস্টার বানাই দিব, কিন্তু যেতে হবে আপনাদের। কারণ এরকম দাবি তো বড় দাবি, 5টা 10টা তো কম না, ঠিক না? আমি একা গেলে হয়তো একটা দিতে পারে, বাট একটাই আমাদের হবে না, আমাদের 5টা 10টাই লাগবে। এই 10টাই উনি দিবে, কখন দেবে? উনি অনেক বড় নেতা না, তাহলে ওনার সামনে আমি যদি 10-12 জন লোক নিয়ে যাই, 10টা দিবে না, ঠিক না? যখন উনি বুঝবে এইটা একটা জনদাবি, তখন উনি নিজেই এটা দিবেন না? জনদাবি বুঝাইতে হলে কি করতে হবে? আর একটা দিন, ওই দিন যেটা বললাম, যেই দিন উনি আসবেন মধুপুরে, প্রথম যেই দিন উনি পদধূলি ফেলবেন, ওই দিন আমি আপনাদেরকে ডাকবো এই একটা উদ্দেশ্যে, আমার আর কোনো দাবি থাকবে না। একটাই উদ্দেশ্যে আপনাদেরকে আমি ডাকবো, আপনারা কি দয়া করে আপনার নিজের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য একটা দিন কি এইটুকু কষ্ট করতে পারবেন? কে কে যাবেন তখন হাত উঠান দেখি। আমি এই উজ্জীবিত মধুপুর দেখতে চাই, এই উজ্জীবিত মধুপুর দেখতে চাই। এই উদ্দীপনা, উজ্জীবন আপনাদের থাকবে না যদি না আমি যে কথাগুলো বলে গেলাম এগুলা বাস্তবায়ন করতে না পারি। এই বাস্তবায়নটা করতে হলেও আপনাকে সেই বাস্তবায়নের যে পেইনটা, যে কষ্টটা, সেটার অংশীদার হইতে হবে। হবেন সবাই? ওকে, এইটুকু আসলে আমার মূল বক্তব্য। কারণ এইটা ছাড়া আর কোনো কিছু পথ আমি দেখি না যে কিভাবে গরিব মানুষের উন্নয়ন হবে। আমরা অনেক কিছু চাই না তাদের কাছে, খালি বলে রাস্তা করে দেন, মসজিদ করে দেন, ওইটা করে দেন, সেটা করে দেন। ওগুলোর দরকার, ঠিক আছে, মানি আমি। সব থেকে বেশি দরকার আপনার সন্তানের ভবিষ্যৎটা পাকা করা। সেই লক্ষ্যেই এই কারিগরি প্রশিক্ষণ ছাড়া, অনেকে কিন্তু বলেন যে মেডিকেল কলেজ করবেন, ইউনিভার্সিটি করবেন, অনেকে বলেন না, আমি সেই সমস্ত প্রতিশ্রুতি দেই না। মেডিকেল কলেজ পড়ার মতো ওই যে 3 জনের হাত দেখছি, ওই 3 জন উপকার পাবে। বাকি যাদের হাত ওঠে নাই তাদের কি দরকার?
তাদের দরকার কারিগরি প্রশিক্ষণ। মাথায় বুদ্ধি কম, কিন্তু এই মেশিনটাই বানানোর মেশিনটা একবার যদি শিখেন কোনোদিন ভুলবেন না। সাঁতার যে একবার শিখে, সাইকেল চালানো যে একবার শিখে কোনোদিন ভোলে? গাড়ি চালানো যে একবার শিখে কোনোদিন ভোলে? মেশিনও যদি একবার খালি কষ্ট করে শিখায় দেওয়া যায়, তাহলে তাহলে কেউ এটা ভুলবে না। আর কর্মসংস্থানের ব্যবস্থা হইলে তাহলে এখন যে মানুষ কি করে হতাশায় পড়ে যায়, কোনো কাজ নাই, লেখাপড়া করছে কোনো কাজ নাই, কি করে তারাই তখন নানান ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে, ঠিক কিনা? যখন আপনার কাজ থাকবে, রোজগার থাকবে, আপনি নেশাটা করবেন কখন? আপনি তো কাজে ব্যস্ত, আপনাকে তো 7-8 ঘন্টা কাজ করতে হবে, এরপরে বাসায় আসলে আপনার তো বউ বাচ্চা থাকবে, মায়ের একটা পরিবেশ থাকবে, বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। কখন আপনি এই ড্রাগটা নিবেন? ওই সুযোগ তো পাবেন না। পেটে যখন ক্ষুধা না থাকে, পেটটা যখন শান্তি থাকে, পরিবারেও শান্তি থাকে, ঠিক কিনা? আর পেটে যখন গরম থাকে, খালি থাকে, মাথাটা হয় গরম, বাসায় ঢুকে কি করে ওই নুনটা একটু কম হইলেই, তেলটা একটু বেশি হইলেই কার ব্রত আসে? এই নিরহ মা বন্ধুর উপরে আসে। বাইরে তো ফ্যান ফাটাইতে পারে নাই, বুঝলেন নাই? ঘরে আইসা নিরহ যে লোকটা যে সারাদিন তার অপেক্ষায় ছিল, তার উপরেই সকল রাগ ক্ষোভ ছাড়ে। অর্থনৈতিক মুক্তি আসলে এই জিনিস হবে না। আর মা বোনদেরও যদি অর্থনৈতিক মুক্তি আসে, এই জিনিস করার কেউ ইচ্ছা আমরা পোষণ করি না। অভাবে আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। অভাবটাকে দূর করতে পারলে স্বভাবটাও ভালো হবে। এই ড্রাগ বলেন, এডিকশন বলেন, ওই চাঁদাবাজি বলেন, চাঁদাবাজি করবে না, কেন করবে বলেন? চাঁদাবাজির তো একটা রিস্ক আছে, নাকি? রিস্ক আছে না? আজকে চাঁদাবাজি করতেছেন, বিয়ে করতে যায় দেখুন তো চাঁদাবাজের মানে বাজারে চাহিদা শুনে গেছে আছে। আমি যদি মেয়ের বাবা হই, আমি যদি চাঁদাবাজি করে মাসে 2 লাখ পায়, আর একজন চাকরি করে মাসে 1 লাখ পায়, আমার মেয়েটা কার হাতে দিব বলেন? হ্যাঁ, মেয়ে যদি প্রেম করে মাঝখানে বছরকে বিয়ে করে এটা ভিন্ন কথা, কিন্তু আমি সচেতন পিতা হিসেবে, আমি সচেতন মাতা হিসেবে ওই অর্ধেক বেতনের ওই অধম ছেলেটাকেই বেছে নেবো, ঠিক কিনা? এবং আমাদের সন্তান না আসলে তো খারাপ না, ওদের যদি আয় রোজগারের ব্যবস্থা হয়ে যায়, ওরাও ওই পথে যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। কেন বিশ্বাস? অন্যান্য দেশ দেখে আসছি, যেখানে অর্থনৈতিক মুক্তি আছে ওইখানে কোনো চাঁদাবাজ নাই, ওইখানে ইয়াবা টেবাও নাই, অনেক কম। 2-1টা ফ্রাস্ট্রেশন থেকে হয়, একবারে নির্মূল তা বলবো না, অনেক কমে যাবে। সেই বাংলাদেশটা, সেই ধর্মের মধুপুরটা আমরা দেখতে চাই, সেই লক্ষ্যেই কাজ করছি। অনেকে আমাকে বলেন উনি কবে থেকে, বলতেও চায় কিন্তু একটু বলতে হয় আবার, কবে থেকে উনি রাজনীতি করেন এই কথাটা বলেন। কবে থেকে উনি মধুপুরে আসছেন, কবে থেকে উনি ধরে ধনবাড়ি আসছেন, এই প্রশ্নগুলা করে আমাকে খুব বিব্রত করেন। কারণ আমি তো জানি আমি কবে থেকে মধুপুরে আসছি, আমি তো জানি। ওনারা বরং বলতে পারে যে কবে থেকে উনি বিএনপি রাজনীতি করে, এইটা বলতে পারে, কিন্তু এইটা কি বলতে পারে ওনাকে তাকে দেখি নাই, মিথ্যা বলতে পারে না। আমার তো হিসাব রাখতে হয় না যে মধুপুরে কবে থেকে আছে, কদিন আসছি, কদিন গেছি, আমার হিসাব রাখতে হয়? কারণ আমার জন্মটা এইখানে, আমার হিসাব সেই দিনই শেষ হবে যেই দিন আমার মরণটা হবে। তার আগ পর্যন্ত ওই যে আপনার যেরকম হিসাব রাখতে হয় না, আমারও হিসাব রাখতে হয় না। ওনারা হিসাব রাখে 14 বছর, 24 বছর, অত মাস, অত দিন হিসাব দিয়া মানুষের কাছে বুঝায় যে আমরা মেলা দিন ধরে আছি। আমার হিসাব রাখতে হয়, আমার হিসাব রাখতে হয় না। এইটা হলো আমার সুবিধা। ভাই আমার কাছে হিসাব নেন না,
যদি নিতেই চান, আমি বলি জন্ম থেকে অদ্যাবধি মৃত্যু পর্যন্ত এইখানেই ছিলাম, এইখানেই আছি এবং এইখানেই থাকবো। মারাও যদি যাই, আমার কবরটাও এই মধুপুরের মাটিতে হবে। আমার বাবার কবর কোথায় খুঁজলেন, আমার দাদা দাদের কবর কোথায় খুঁজলেন, আমার মায়ের কবর কোথায় খুঁজলেন? আর যারা এই প্রশ্ন করেন তাদের নেতাটা তারা তো জানেনি, খোঁজার দরকার নাই। তাদের বাবার কবর কোথায়? এখানে। দাদার কবর এখানে। আমি নাম না বলি, বা এই জন্য যে বললাম আমি বিব্রত হই, আমি এই কথাগুলো বলতে চাই না, কিন্তু ইদানিও দেখি এই প্রশ্নটাই বারবার আসে, এই জন্য আমাকে বারবার উত্তর দিতে হয়। আমার যে উত্তরটা আসে, যারা প্রশ্ন করেন এই উত্তরটা আমি শিওর তাদের জন্য খুব একটা সুখকর না। এই প্রশ্নটা, এই বিব্রতকর প্রশ্নটা দয়া করে আর করবেন না, দয়া করে আর করবেন না। অন্য প্রশ্ন করেন, সবাই মিলে তার বদলে চলেন। যে কথাগুলো বললাম, কিভাবে কারিগরি প্রতিষ্ঠান করা যায়, কিভাবে গরিব মানুষের অবস্থানে একটু পরিবর্তন করা যায়, চলেন সবাই মিলে সেই কাজ করি, সমস্যা তো নাই। আর ধৈর্য ধরি, দেখি আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার জন্য ধৈর্য ধরে ওনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকি। আপনারা আগেই কেন বারবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা পাইয়া গেছি, আমরা হয়ে গেছি, মন্ত্রী এমপি হয়ে গেছেন, এমপি মন্ত্রী হয়ে গেছেন, কি যে কি বলতেছেন? নমিনেশন কয়বার পাওয়া লাগে? একবার পাওয়া লাগে না নাকি? আমি যদি মানুষের প্রতিনিধি হইতে চাই, আমার তো মনে হয় সবার আগে নমিনেশনটা মানুষের কাছ থেকে নিতে হবে। আমি ওনারা যেরকম বলে ওনাদের পাঞ্জাবি পকেটে নমিনেশন বলে নাই তো, পাঞ্জাবের পকেটে নিয়ে ঘুরতেছে। আমার পাঞ্জাবের পকেটে এত হাতাই, এত খুঁজি, আমি কোন নমিনেশন পাই না। ঘুম থেকে ভাঙে চিন্তা করি, বলে স্বপ্নে বসে দিয়ে দিছে, আমি দেখি নাই। বসে এসে চিন্তা করি, আসলে এখানে থাকবে না তো। আমার নমিনেশন তো রাখা আছে আমার এই গরিব মা বোনদের আছলে, আমার নমিনেশন রাখা আছে এই ভাইদের প্যান্টের পকেটে, পাঞ্জাবির পকেটে, অথবা লুঙ্গির কোচায়। আমার মনে হয় এই জায়গাতেই আমার নমিনেশন সব থেকে নিরাপদ এবং সুরক্ষিত। আমার অনুরোধ আপনাদের কাছে, যদি আমাদের কথা, যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে, যদি বিশ্বাস হয়, তাহলে দয়া করে ওইটা আপনারা কোনো একদিন আমার জন্য বের করে দিবেন, ঠিক না? আর যদি আমারও ভালো না লাগে, যদি আমারও প্যান পরা বাটপার মনে হয়, তাহলে আপনাদের নমিনেশন আমাকেও দেওয়ার প্রয়োজন না। যদি এর থেকেও ভালো কেউ আসে, তার পিছনে আপনারা সহ, আমি সহ সবাই মিলে আমরা তাকেই নমিনেশন দিব। আমাদেরকে দয়া করে এই মিথ্যা নমিনেশনের গল্প শোনেন না। মিথ্যা নমিনেশন, বারবার মিথ্যা বলে কি হয়? ওই বাঘ আসছিল না, বারবার আসে বলে বাঘ আসছে, দুষ্টামি করে। এই বাঘ সত্যিকারে যখন আসবে তখন আর সাহায্যকারী পাওয়া যায় না। এরকম বারবার মিথ্যা বলতে থাকলে আপনারা নমিনেশন পাইলেও মানুষকে বিশ্বাস করাবেন কেন? বিশ্বাস করবেন? সত্যিকারে পাইলে তো মানুষ মনে করবে আবারও মিথ্যা বলতেছে, ঠিক কিনা? কেন এটা করতেছেন? ইদানিং বোধ হয় একটাই দেখলাম তাদের ফেসবুকে, এইটা বলা বোধহয় বন্ধ করছে। আল্লাহ তাদেরকে সুমতি দিছে। 14 বার বলার পরে যখন পায় নাই, এখন বলছে আর বলবো না। তাও ভালো, তাও ভালো। এইটা আমি চাই। বাট একটা জিনিস মনে রাখবেন, যারা এই নমিনেশন করতেছেন, আমরা ধনবাড়ি মধুপুরের মানুষ এইবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর আমাদের ধান ক্ষেত বর্গা দিব না। বর্গাদার বারবার আমাদেরকে দেয় কি ঠিকাদার।
এই চিটা ধান এইবার আমরা আর মানতে রাজি না, আমরা আর মানতে রাজি না। এবার আমার তো মনে হয় তারেক রহমান সাহেব এইবার কুলা নিয়ে বসছেন, কুলা নিয়ে বসছেন লন্ডনে, কুলা দিয়ে ঝেড়ে যত চিটা ধান আছে না সারা বাংলাদেশে সবগুলা এবার ঝেড়ে ফেলে দিবেন। পুষ্ট ধান এইবার উনি বপন করবেন। চিটা ধানে কখনো ভালো ফলন আশা করা যায় না, ঠিক কিনা? সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।